তো আমি প্রথমটা যদি সলভ দেই, প্রথমটাই বলছিল যে আয়তনের শতকরা ত্রুটি কত এবং আমাদের কি দেয়া ছিল, ব্যাসার্ধ দেয়া ছিল। তাইলে আমরা যদি আয়তনটা দেখি, যদি ব্যাসার্ধ থাকে 4/3 πr কিউব, এম আই রাইট? একটু রেসপন্স করবেন, কারণ আমি এই জুমে নিউ আর আজকে এটা ফার্স্ট টাইম আমার আপনাদের সাথে জুমে ক্লাস নেওয়া আর কি। হ্যালো, ভাইয়া স্ক্রিনটা কি একটু বড় করা যাবে? স্ক্রিন স্ক্রিন আছে দেখি, তো অবভিয়াসলি করা যাবে। ওকে, ওকে ভাইয়া। দেখা যায়, এটা তো ফুল স্ক্রিন করা যায়। এই ঠিক এখন দেখা যায়। জি ভাইয়া। ওকে, তাইলে দেখি যে আমাদের আয়তন যদি আমরা জানি, এইটা কোন গোলকের আয়তন যদি ব্যাসার্ধ দেখা থাকে তাইলে আয়তন আমরা এইটা জানি। তাইলে দেখেন এইখানে আর এর উপরে ব্যাসার্ধের উপরে পাওয়ার কত আছে, কিউব আছে না? তাইলে আমাদের শতকরা ত্রুটিটা হবে, শতকরা ত্রুটি কোনো কিছুর পাওয়ার যা থাকবে সেটা সামনে নিয়ে আসবে, দেন পার্থক্যটুকু, এই যে এখানে পার্থক্য আছে কত, 0.1, সেটা হবে আমাদের ডেলার, দেন প্রকৃত ইন্টু 100%। সেটা আপনারা অনেকেই বলতে পারছেন কি রে ভাই। তাহলে এটার রেজাল্ট আসবে 3 × 0.1 বাই হলো প্রকৃতটা ছিল 10 × 100%। তার মানে এটার রেজাল্ট আসবে আলটিমেটলি 3%। এটা বোঝা গেছে? হ্যালো, ওকে, আমাদের প্রথম প্রশ্নটা বোঝা গেছে স্যার? প্রথম প্রশ্নটা পারা গেল। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যালো, কেউ একজন প্লিজ রেসপন্স করবা। শোনা যাচ্ছে ভাইয়া। ও আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, পরেরটা, পরেরটা দেখেন আপনাকে সেম বলছে যে পরিমাপের ত্রুটি কত, শতকরা ত্রুটি কত। তাহলে পরেরটা সেম কেস হবে, আপনি ত্রুটি বের করবেন, ত্রুটি এইটা হবে এই যে পার্থক্যটা, আপাত মানে ডেল, এল আই হলো প্রকৃত ইন্টু 100%। তাহলে এখানে পার্থক্য কত আসবে আপনার 0.4, প্রকৃত কত দেওয়া আছে 10.4 ইন্টু 100%। এইটা করলে আনসার মেবি আসে 3.84%। বোঝা গেল? এই জিনিসগুলো আপনারা পারেন নাই, যেটা অনেক দুঃখজনক আর কি। বুঝতে পারছি ভাইয়া? দেন আমাদের জি পরে, ভাইয়া। দেন পরেরটা, পরেরটা আপনারা পারেন নাই কি জন্য জানি না। আমাকে বলছে লব্ধির সর্বোচ্চ মান। আচ্ছা বলেন তো, একটা লব্ধির সর্বোচ্চ মান কখনো আসে? ধরেন একটা ভেক্টর দেওয়া আছে পি, একটা ভেক্টর দেওয়া আছে কিউ, তাহলে তাদের সর্বোচ্চ মান কখনো আসবে লব্ধির? যখন একই দিকে কাজ করবে। একই দিকে কাজ করবে, দ্যাটস ওয়াই লব্ধি আর ইজ ইকুয়াল পি প্লাস কিউ হবে, রাইট? তাহলে এইটা সমান দেয়া আছে আমাদের 28। দেন আমাদের সর্বনিম্ন ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু কখন হবে, যখন বিপরীত দিকে কাজ করবে, অর্থাৎ পি মাইনাস কিউ।
সমান দেয়া ছিল আমাদের 4। তাহলে এই দুইটা সলিউশন যদি আমরা করি তাইলেই তো আমরা পি এবং কিউ এর ভ্যালু পেয়ে যাই। পির ভ্যালু আসে আমাদের 16 আর কিউ এর ভ্যালু আসবে আমাদের 12। তাইলে এখন প্রশ্ন ছিল আমাদের পি এবং কিউ বের করা না, প্রশ্ন ছিল বলদেও যদি লম্বভাবে ক্রিয়াশীল থাকে, লম্বভাবে ক্রিয়া করে তাইলে লব্ধির মান কত। তাইলে লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কি হয়? আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাইলে এখানে পি এবং কিউর মান যদি বসাই তাহলে আর এর মান আসবে 20। আচ্ছা, অনেকে এই 20 রেখে দিচ্ছেন, আমি সবাইকে মার্ক দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় এই ভুলটা করবেন না, কারণ 20 শেষে নিউটন দিবেন। আপনি কিসে বের করছেন এইটা পরীক্ষককে বোঝাতে হবে। কথা কি ক্লিয়ার? আমাদের পরের প্রশ্ন ছিল যে a ইকুয়াল 5i প্লাস 2j মাইনাস 3k। 4 নম্বর প্রশ্নটি, এই যে প্রশ্নটা। ওকে। এবং b ইকুয়াল 59 প্লাস aj মাইনাস 9k হলে পরস্পর সমান্তরাল হলে আমাদের বলছে কি এর ভ্যালু বের করতাম, বের করার জন্য। তাহলে সমান্তরাল কখন হবে? যদি দুইটা ভেক্টর থাকে, একটা ভেক্টরের ভ্যালু a1i প্লাস a2j প্লাস a3k, একটা ভেক্টর ধরলাম a ভেক্টর যদি থাকে এইটা, এন্ড বি ভেক্টর যদি থাকে v1i প্লাস v2j প্লাস v3k। এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, অর্থাৎ এ সমান্তরাল যদি বি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ডাইরেক্ট লিখতে পারি শর্টকাট ইউজে a1 বাই v1 ইজ ইকুয়াল a2 বাই v2 ইজ ইকুয়াল a3 বাই v3। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেন, এই যে এখানের মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, তাইলে আপনারা পেয়ে যাবেন। দেখাই আমি, a1 সমান আমাদের দেয়া আছে 5, যদি কম্পেয়ার করি a1 সমান আমরা লিখতে পারি 5 আর b1 সমান লিখতে পারি 15। দেন 2 বাই হলো a, দেন হলো আমরা লিখতে পারি -3 বাই হলো -9। এখন দেখেন 5 এবং 15 এর রেশিও কত, মানে ডিফারেন্স কত? 3 গুণ ডিফারেন্স। এবং -3 এবং -9 এর মধ্যে ডিফারেন্স কত? এগেন 3 গুণ। তাহলে 2 এবং a এর মধ্যে কতটুকু, কয় গুণ ডিফারেন্স থাকতে হবে? আমাদের 3 গুণ। তাহলে 3 গুণ ডিফারেন্স করলে 3 গুণ কিন্তু নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 গুণ যদি বৃদ্ধি করি তাহলে a এর ভ্যালু আসবে আমাদের 6। বুঝতে পারছি? ভাইয়া এটা আরেকবার বোঝানো যাবে? ওকে, ফাইন। আমাদের দেখেন বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টর বলছে সমান্তরাল। এই যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর বলছে আমাদের সমান্তরাল। কালারটা চেঞ্জ করি। এই যে এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা বলছে সমান্তরাল। এখন আমি লিখছি যে দুইটা সমান্তরাল হলে যে ক্রস গুণফল 0 হয়, ওইটার থিওরি দিয়ে কি এটা সলভ করা যাবে না? অবশ্যই যাবেন, আপনি এইটার থিওরি দিয়েও আপনি সলভ করতে পারবেন। আচ্ছা, এইটার থিওরি দিয়েও আমি, টাইম ওয়েস্ট হবে, তার কোনো কিছুই নেই। আচ্ছা, আমি এইটার থিওরি দিয়ে সলভ করিয়ে দেখাচ্ছি, যাদের সমস্যা। বাট এইটা করলে আর কি শর্টকাট হয়ে যাবে, আপনার টাইম সেভিং হবে। আপনারা কি এ ক্রস বি এইটা দিয়ে সলভ করবেন? এটা করতে চাইলেও করতে পারেন। ওকে, তাহলে দেখেন আমরা যদি এ ক্রস বি এইটা দিয়ে করি, আই জে দেন আই এর ভ্যালু দেওয়া আছে আমাদের 5 2 -3, দেন আমাদের দেওয়া আছে 15 এ দেন হলো -9। ক্রস গুণফল আমি ডিরেক্ট বসিয়ে দিছি আর কি। যদি করি তাহলে আই সমান লেখা যায় যে -18 প্লাস 3a মাইনাস জে সমান লেখা যায় -45 প্লাস 45 প্লাস কে সমান লেখা যায় যে 5a -30 ইজ ইকুয়াল 0 হবে আর কি। ক্রস গুণফল 0। তাহলে এখান থেকে আপনারা এইভাবে লিখতে পারেন যে এই অংশ সমানও 0, এই অংশ সমানও 0 এবং এই অংশ সমানও 0। যদি এই ভেক্টরের মানটা 0 হইতে হয় তাহলে তিনটা ভ্যালুর মানই কি হইতে হবে? আমাদের 0 হইতে হবে। তাহলে আমরা যদি সহগ সমীকৃত করে নেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি 18 প্লাস 3a ইজ ইকুয়াল 0, দ্যাটস ওয়াই a সমান আমাদের চলে আসবে 6। বুঝা গেছে? জি ভাইয়া। অসুবিধা আছে? আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, যারা মানে বুঝেন না, অনেকেই দেখছে এই সিলি মিস্টেক গুলা করছেন আর কি। জানি আপনারা পারেন, তারপরেও এই মিস্টেক গুলা হয়ে গেছে আর কি। মূল পরীক্ষায় এইগুলা মিস্টেক হলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনাদের। এইগুলা সহজ টপিক্স, আরো অনেক কঠিন টপিক্স পাবেন আপনারা, পরীক্ষা দেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর একটা
পরেরটা বলছে যে দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টরের মান সমান, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং এদের লব্ধির যে কোনো একটি কোণের সাথে থিটা উৎপন্ন করে, থিটার মান কত? যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছে এইটা আপনার ডিরেক্ট মুখস্থ বসানোর কথা। দুইটা ভেক্টরের মান যদি সমান থাকে তাইলে তাদের মধ্যবর্তী কোণ যদি একটা দেওয়া থাকে তাহলে মধ্যবর্তী কোণ এবং লব্ধি কোণের মধ্যে সম্পর্ক হলো থিটা সমান আমরা লিখতে পারি α/2। এটা বসে আনসার চলে আসবে, আনসার আসবে 120/2 মানে 60। যারা মেডিকেল এডমিশন পরীক্ষা দিচ্ছেন তাদের তো এইটা মুখস্থ বসানোর কথা। এটা বুঝতে কোনো কারো অসুবিধা আছে? মাথায় এইটাকে রাখ- এইভাবে মানে রিটেনে দিয়ে দিলে হবে এই প্রসেসে? আপনার তো শুধু দিবেন, আপনি ভ্যালুটা লিখবেন কি, আমি বলি ভ্যালুটা আপনি লিখবেন এইটুকু ভ্যালু লিখবেন। এই যে পরীক্ষার হলে এই যে উত্তরের জায়গায় আপনি শুধু উত্তরের জায়গায় এখানে লিখবেন শুধু 60। আপনি কিভাবে লিখছেন এটা তো দেখার বিষয় না। আপনারা আমাকে সলিউশন দিচ্ছেন, অনেকে এত বড় বড় প্রসেস করে সলিউশন দিচ্ছেন, এগুলো আপনার পরীক্ষার জায়গা পাবেন না তো। পরীক্ষায় এই ধরেন এই এতটুকু গ্যাপ থাকবে কিংবা তার থেকে আরেকটু বেশি থাকতে পারে, এর বেশি থাকবে না। তো আপনারা এত বড় প্রসেসে কেমনে করবেন? এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? এটা কিন্তু ওই জেনারেল ফর্মুলাতে করা যায়, টেন থিটা দিয়ে। এটা কি টেন থিটা দিয়ে দেখাইতে হবে নাকি এইভাবেই ইটসকে পারবেন আপনারা? পারবো ভাইয়া, দেখাতে হবে। ওকে, পরেরটা পরেরটা বলছে কোন ভেক্টর ক্ষেত্রের কালের নতিমাত্রা কত? সহজ বাংলা ভাষায় আপনারা দেখবেন যে আমিরের বই কিংবা ইসাকের বইয়ে লেখা আছে কোন ভেক্টরের ক্ষেত্রে কালের ডাইভারজেন্স শূন্য হয়, এটা নতিমাত্রা দ্যাটস মিন ডাইভারজেন্স বুঝাই দিচ্ছে, তার মানে এটার রেজাল্ট হবে 0। ওকে, 7 নংটা যদি আপনারা প্রথমটা বুঝে থাকেন, 1 নংটা বুঝে থাকেন, তাহলে 7 এইটাও বুঝার কথা আপনাদের। তবু আমি বলে দিই, এখানে বলছে সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে এবং সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধ থাকলে সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি? কেউ একজন বলবেন আমাকে? উচ্চতা দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। এখন দেখেন আর এর উপরে কি আছে? স্কোয়ার আছে না? তাইলে তার ক্ষেত্রে আমাদের শতকরা ত্রুটি হবে, সরি, টু ডেল আর ইয়েস, বাই আর প্লাস টু ডেল ডেল এইচ আর, বাই। ইয়েস, টু ডেল আর বাই হলো আর প্লাস হবে, এইখানে তো কোনো মাত্রা টাত্রা দেয়া নাই, শুধুমাত্র ডেল এইচ বাই এইচ। এইটাই হবে আমাদের নির্ণয় আনসার। ডেল আর হলো ওই যে প্লাস মাইনাস দিয়ে যে জিনিসটা আছে, এই যে প্লাস মাইনাস দিয়ে যে জিনিসটা আছে সেটাই হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই ডেল আর। আর শুধু যে প্রকৃত জিনিসটা হলো এইটা, শুধু আর যেগুলো দেওয়া আছে কিংবা শুধু এইচ এগুলো দেওয়া আছে। বুঝা গেল? ভাইয়া ওইখানে কোশ্চেনে মনে হয় ডাবল দশমিক হয়ে গেছে দেখে। হ্যাঁ, এইটা কোয়েকশন মিস্টেক, তাই তো আমি করি নাই, আর করলো এত ক্ষুদ্র জিনিস মিস্টেক হতেই পারে। বুঝে নিয়েছিলাম তখন। ওকে, বুঝে নিলে ইটস ওকে। দেন আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক, এটা বইতে দেখে নিবেন, বইতে দেওয়া আছে, তবু আমি বলে দিই। আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে সম্পর্কটা কি? যে শতকরা ত্রুটি ইজ ইকুয়াল আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। যে শতকরা ত্রুটি গেল, শতকরা ত্রুটি ইজ ইকুয়াল আপেক্ষিক ত্রুটি ইনটু 100%। বোঝা গেল? এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সম্পর্ক, আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির মধ্যে কাঙ্ক্ষিত সম্পর্ক। এরপরটা বলছে যে তিনটি ভেক্টর, দেওয়া আছে তিনটি ভেক্টর এ বি সি এর মান যথাক্রমে 3 4 5 এবং দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 0। এই কথাটার মানে কি? যে তিনটাই একই ক্রমে আছে, একই ক্রমে, তাহলে ভেক্টরদের যোগফল কি হবে? শূন্য হবে। এটা আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে জানি এটা। তাইলে আমাদের প্রশ্ন ছিল এইটা, যে মডুলাস অফ এ ক্রস বি ক্রস সি এর রেজাল্ট আমরা ফাইন্ড আউট করার জন্য বলছি। তাইলে এইটার রেজাল্ট কি হবে? তো দেখেন এইখানে ভ্যালু কি দেওয়া আছে? 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর কি দেওয়া আছে? 5 দেওয়া আছে না? তাইলে এইটা হইলো গিয়া স্যার আমাদের পিথাগোরাসের ভ্যালু, পিথাগোরিয়ান ত্রয়ী বলা হয় আর কি এটাকে। তার মানে আমরা বলতে পারি যে তিনটা ভেক্টর যেহেতু 3 4 5 দেওয়া আছে, তার মানে তিনটা ভেক্টরের কোণ যেটা তৈরি করে, একটা ত্রিভুজ তৈরি করলে সেই ত্রিভুজটা হবে সমকোণ। ক্লিয়ার? তাহলে এইভাবে সমকোণ, তাহলে তিনটার যদি ক্রস প্রোডাকশন করেন তাহলে তিনটার গুণফলের সমান আসবে আর কি ক্রস প্রোডাকশনের ভ্যালু। এটা ভ্যালু আসবে 3 × 4 × 5 ইজ ইকুয়াল 20 60। আনসার হবে 60। যদি সমকোণ হয়, তিনটা ভেক্টর যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, তাইলে তাদের তিনটার ক্রস প্রোডাকশনের রেজাল্ট আসবে তাদের তিনটার মানের গুণফলের সমান। এতটুকু কি বোঝা গেল? জি ভাইয়া। ওকে,
পরেরটা এদের মধ্যবর্তী কোণ কত? ভাই এই জিনিসটা আপনারা পারেন নাই, এই যে মধ্যবর্তী কোণটা ফাইন্ড আউট করতে, এটা তো দুঃখজনক মনে হইল আমার জন্য। যে এ ভেক্টর দেয়া আছে, বি ভেক্টর দেয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত? এটা ডিরেক্ট করে ফেলবেন মধ্যবর্তী কোণটা। পরীক্ষার সময় বসাবেন থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স, পরীক্ষার সময় এই অংশটুকু লেখা রাখবেন, ক্যালকুলেটরে বসাবেন, এই দুইটার ডট গুণফল করবেন, এ ডট বি, আর নিচে দিবেন এদের মান এ বি। মডুলাস দিয়ে দিই, এটা ক্যালকুলেটর ডিরেক্ট করবেন, রেজাল্ট চলে আসবে। পারবো না এটা করতে নাকি দেখিয়ে দেওয়া লাগবে? না ভাইয়া পারবো। বাকিদের অবস্থা কি? আর তো কেউ রেসপন্স দেয় না, আছে করবেন। বাকিরা কি বুঝতে পারছেন? জি ভাই, বোঝা গেছে। না বুঝলে বলবেন, আমি জুনে ফার্স্ট টাইম, সো মানে অনলাইন ক্লাসে ফার্স্ট টাইম, অফলাইনে অনেক ক্লাস পড়াই, টিচিং এ করাই, বাট অনলাইনে ইউজ টু না। ওকে, এরপর একটা, পরেরটাতে বলা হয়েছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এ ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস যে বি ভেক্টর দেওয়া আছে, বলেন তো এ এবং বি এর মধ্যে সম্পর্ক কিরকম? এই যে এ এবং বি এর মধ্যে সম্পর্ক কিরকম? সমান কিন্তু বিপরীত দিকে। ইয়েস, দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 180। 180 ডিগ্রি। আচ্ছা, দুইটা ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি থাকে, তাহলে আমরা দুইটা ভেক্টরের সমান্তরাল বলতে পারি না? আচ্ছা, সমান্তরালও যাইতে হবে, আমাকে বলছে এ ক্রস বি এর মান বের করার জন্য, তাহলে এ ক্রস বি এর মান কি হবে? এ বি সাইন থিটা, তাহলে এই থিটার মান কত? 180 ডিগ্রি না? তাহলে সাইন 180 ডিগ্রি মান কত? 0, তার মানে টোটাল অংশটাই কত আসবে? 0 আসবে। আমি কি বুঝাইতে পারছি এটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপর একটা বলছে পরস্পর লম্ব হলে, আচ্ছা লম্ব হওয়ার শর্ত কি? ডট গুণন 0 হবে। ডট গুণন 0 হবে, তাহলে এটা যদি আমরা গুণ করি এর সাথে বি, তাহলে আসবে আমাদের 2x প্লাস 9 প্লাস 50 ইজ ইকুয়াল 0। দ্যাটস ওয়াই আমাদের x সমান আসবে -59/2। আনসার শেষ। 2 এর সাথে x কে গুণ করলে 2x, 3 এর সাথে 3 কে গুণ করলে 9, এবং -5 এর সাথে -10 গুণ করলে +50। বুঝতে পারছি? পরেরটা স্লাইড ক্যালিপাসের, এটাও একটা সূত্র মনে রাখবেন। ফার্স্টেই হলো যে প্রধান স্কেলের ভাগের মান, লিখতেও পারেন, আচ্ছা আমি লিখে দিই, এখানে জায়গা আছে। প্রধান স্কেলের ভাগের মান মাইনাস আমাদের এইখানে হলো যে প্রধান স্কেলের গড়, স্কেলের গড়, প্রধান স্কেলের আচ্ছা ভাগ আর কি, গড় হবে না। দেন ভার্নিয়ার স্কেল, এটা করলে যে রেজাল্ট আসবে সেটাই হলো আপনাদের আনসার। তাহলে এখানে প্রধান স্কেলের ভাগের মান দেওয়া আছে হলো কি আমাদের 1 মিলিমিটার, আর মাইনাস আমাদের প্রধান স্কেলের ভাগটা দেওয়া আছে হলো কি আমাদের 39 এবং এটা দেওয়া আছে 40। এটা করলে যেটা হবে সেটাই হলো আমাদের বানিয়ার ধ্রুবক, বানিয়ার কনস্ট্যান্ট। বুঝতে পারছি? এটা বোঝা গেল? মুছে দেই। দেন পরের প্রশ্ন, এই প্রশ্নতে বলছে কি যে পরস্পরের সাথে লম্বভাবে দুইটি বলের লব্ধির মান হলো 80 নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে আনত থাকে, তাইলে বল দুটির মান কত? তাইলে এইটা হলো লম্বভাবে দুইটা বল ক্রিয়াশীল, তাহলে আমি ধরে নিলাম এই দুইটা বল লম্ব, আমি ধরে নিলাম এই দুইটা বল পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, এবং তাদের লব্ধির মানটা ধরে নিলাম এইটা, এটা তাদের লব্ধি। তাহলে এইটার মান দেওয়া আছে আমাদের 80 নিউটন।
এবং লগ দিয়ে যে কোনো একটার সাথে ধরলাম কিউ এর সাথে 60 ডিগ্রি গুণে আনতো, তাহলে আমাদের কিউ এর ভ্যালু হতো আর পি এর ভ্যালু হতো। তাহলে কিউ এর ভ্যালু হবে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে আমরা দিই কস, তাহলে আর কস থিটা মানে কস 60 ডিগ্রি আর কি। আর পি সমান হবে আর সাইন থিটা, এখানে থিটার ভ্যালু হলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর আর এর ভ্যালু তো আমাদের দিয়ে আছে 80। তাহলে রেজাল্ট আসবে আমাদের কিউ সমান আসবে আমাদের 40 নিউটন এবং পি সমান আসবে আমাদের 40√3 নিউটন। বুঝতে পারছি? বুঝা গেল? একটু রেসপন্স করবেন, আপনারা করলে ভালো লাগে, নাহলে বোঝা যাবে না আপনারা বুঝতে পারছেন কি না। জি ভাই। ওকে, দেন আমরা পরের প্রশ্নতে চলে যাই, টাইম মেবি শেষ হয়ে যাচ্ছে। পরের প্রশ্নতে বলছে দেন এই ভেক্টরটা সলিনয়েডাল। আচ্ছা, সলিনয়েডালের শর্ত কি বলেন? হ্যালো, একজন বলবেন সলিনয়েডালের শর্ত কি? এনিওয়ান? ডাইভারজেন্স জিরো। ডাইভারজেন্স জিরো, ইয়েস। ডাইভারজেন্স মানে ডট গুণন করতে হবে। এইখানে আপনারা যারা মিস্টেক করছেন আর কি, আপনারা দেখলাম দুই একজনে এইভাবে লিখছেন যে 5x প্লাস 2y সামথিং দিয়ে এইভাবে দিচ্ছেন, এক্স ওয়াই এইগুলা দিচ্ছেন, যেটাতে করলে আপনারা আনসার মিলাতে পারবেন না বা এটার রুলস না। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে? অপারেশন করতে হবে এখানে। ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর কি আছে? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল, এটার সাপেক্ষেই তো আমাদের ডাইভারজেন্স করতে হবে। এটার সাপেক্ষে যদি আমরা ডাইভারজেন্স করি, তাহলে এই ভেক্টরটাকে ডাইভারজেন্স করতে হবে। দেখেন 5x প্লাস 2y আই ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, দেন আমাদের ছিল প্লাস মেডিসিন 2p y মাইনাস জেড ছিল, প্লাস আমাদের ছিল এক্স টু জেড, টু জেড কে, এটাই ছিল। তাহলে এইখানে তো আপনাদের ইয়ে আসবে না, এই যে এক্স এর সাথে শুধু যাবে এক্স এর জিনিসটা, এই যে এক্স, এক্স এর সাথে এই এক্স এর অংশটা যাবে, ওয়াই এর সাথে এই ওয়াই এর অংশটার গুণ হবে, এবং জেড এর সাথে ওই জেড এর অংশটার গুণ হবে, এই জেড এর অংশটা। তাহলে এটা যদি আমরা করি, করলে ডিএক্স একটা অংশ ডিএক্স, এটা যদি করি 5x প্লাস 2y, তাইলে দেখেন এখানে চলকে এক্স না, তাহলে এক্স এর সাপেক্ষে এইটা হলো চলকের একটা অংশ আর এটা কনস্ট্যান্ট না, তাহলে এইখানে রেজাল্ট আসবে শুধু 5। এটা বুঝতে পারছি? দেন পরেরটা ডেল ডেল ওয়াই, এইটার সাথে আসছে 2py মাইনাস জেড, তাহলে এইখানে শুধু ওয়াই আছে, তাহলে ওয়াই এর সাথে এই অংশটুকুই থাকবে শুধু, তাই এই অংশটা 0 হয়ে যাবে, সুতরাং 2p। দেন আমাদের পরের অংশটা রয়েছিল ডেল ডেল জেড, ডেল ডেল জেড ছিল আমাদের এক্স মাইনাস 2z, তাহলে এইখানে আসবে শুধু -2। তার মানে আলটিমেটলি আমাদের কি আসলো, আমরা যদি এইটাকে ডট গুণন করি, ডাইভারজেন্স করি, তাইলে আমরা পাচ্ছি এইখানের মধ্যে, এই যে এইখানের মধ্যে পাচ্ছি আমরা যে 5 প্লাস 2p মাইনাস 2 সমান 0, অতএব p সমান আমরা লিখতে পারি যে -3/2। এইটা বোঝা গেল? এইটা অনেকেই পারেননি, যারা দিচ্ছেন বেশিরভাগই এইটা মিস্টেক করছেন। এটা বুঝতে পারছি? টাইম শেষ হয়ে যাবে maybe। পরেরটা, পরেরটা ছিল এইটা যে আমাদের এ ইজ ইকুয়াল
পি টু দি পাওয়ার এন আর সি টু দি পাওয়ার এম হলে এ বি সি এর মাত্রা যথাক্রমে দেওয়া আছে এলটি এল স্কোয়ার টি ইনভার্স 1 এলটি স্কোয়ার। তাহলে এন এবং এম এর মান কত? তাহলে এটা ডিরেক্ট মাত্রা সমীকরণ বসান। এলটি সমান লিখতে পারি আমরা যে 2n মাইনাস এম ইন্টু এন টি টু এম। তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা যায় যে 2n না 2n প্লাস n এটাই এম ছিল ইন্টু টি। রাইট, একটু মিস্টেক হয়েছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল এলটি আর রাইট হ্যান্ড সাইডে ছিল বি টু দি পাওয়ার এন। বি এর ভ্যালু দেওয়া ছিল আমাদের এল স্কোয়ার টি ইনভার্স 1 এন, আর আমাদের সি টু দি পাওয়ার এম দেওয়া ছিল, সির ভ্যালু দেওয়া আছে, মাত্রা দেওয়া আছে আর কি এইটা। তাইলে আমরা এখানে লিখতে পারি এল টু এন টি ইনভার্স এন ইন্টু এল টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার এম। তারপরে আমরা যদি ওই যে সূচকের অ্যাপ্লাই করি তাহলে এখানে লেখা যায় এল টু দি পাওয়ার এন প্লাস এম ইন্টু টি টু এম মাইনাস এন, আর আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এল টি। তাইলে আমাদের দেখেন লেফট হ্যান্ড সাইডে এল এর মাত্রা কত 1 পাওয়ার 1 এবং টি এর পাওয়ার 1, এবং রাইট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার কত দেওয়া আছে 2n প্লাস এম এবং টি এর পাওয়ার দেওয়া আছে 2m মাইনাস এম। তার মানে আমাদের দুইটা সমীকরণ তৈরি হবে। একটা সমীকরণ হবে এইভাবে আমাদের 2n প্লাস এম ইজ ইকুয়াল 1, সমীকরণ নং 1। দেন হলো আমাদের 2m মাইনাস n ইজ ইকুয়াল 1, সমীকরণ নম্বর 2। এই দুইটা সমীকরণ সলভ করবেন তাহলে আমাদের n এর ভ্যালুটা চলে আসবে আর কি। n এর ভ্যালু আসবে আমাদের 1/5 এবং m এর ভ্যালু আসবে আমাদের 3/5। এটাকে ক্লিয়ার হয়েছে সবার? হ্যালো, জি ভাইয়া। এইটা সম্পর্কে কারো কোনো কোয়েশ্চন আছে এটা নিয়ে? এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে ভাই? থাকলে বলতে পারেন। না ভাইয়া। আমাদের পরের প্রশ্ন। ওকে, আচ্ছা এই 17 নংটা আর দেখাই না, 17 নংটা অলরেডি এটা সম্পর্কে বলে ফেলছি। পরেরটা রম্বস। রম্বসের কর্ণ দেয়া আছে ভাইয়েরা। কর্ণ যদি দেওয়া থাকে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রতে কি আসে? আমাদের একটা হাফ আসে না? কর্ণ দেওয়া থাকলে সূত্র হবে হাফ এ ক্রস বি, যেটা অনেকেই ভুল করছে। এইটা করলেই আমাদের রেজাল্ট আসবে 5√3 বর্গ একক। আর অনেকে দেখছে এটা ভেক্টর ফর্মে রেখে দিচ্ছেন। কেন? ক্রস গুণফল করে এখানে আপনারা ভ্যালু বের করবেন, ক্ষেত্রফলের মান ভেক্টর ফর্মে কেন রাখছেন আপনারা? ক্রস প্রোডাকশন করবেন, করে এখানে মান বের করবেন, বের করার পর যেটা আনসার হবে সেটাই হলো আপনার এরিয়ার আনসার। সিমিলারলি সামান্তরিকের ক্ষেত্রে, সিমিলারলি আপনারা ত্রিভুজের ক্ষেত্র করছেন। তো আমাদের জুমের ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি, টাইমটা শেষ হয়ে যাবে। চাইলে আপনারা এগেইন লগ ইন দিতে পারেন, ইচ্ছুক থাকেন আর কি। আমি আবার লিঙ্কটা দিয়ে দিব, আর বাকি কিছু রয়েছে এগুলো শেষ করে দেবো। আচ্ছা, আপনারা আবার লগ ইন মানে জয়েন দিয়ে নাকি, আমি লিঙ্কটা দিচ্ছি। কর্ণ দেওয়া তাহলে কিন্তু একটা হাফ আসবে, হাফ এ ক্রস বি। এখন আপনারা অনেকে এই যে এ ক্রস বি এটা ক্রস প্রোডাকশন করে রেখে দিচ্ছেন, মানে ভেক্টর ফর্মে লাইক এইভাবে রেখে দিচ্ছেন আর কি 2 3। অ্যাকচুয়ালি আপনাকে এইটা চায় নাই, আপনাকে চাইছে এইটার রেজাল্ট, যেমন ধরেন 2² + 3² এইটা বের করে দিবে, বুঝতে পারলাম। আর কর্ণ দেওয়া থাকলে আপনাদের অবশ্যই হাফ আসবে। কর্ণ এবং ত্রিভুজের ক্ষেত্রে অবভিয়াসলি হাফ আসে, আর বাহু দেওয়া থাকলে এই হাফটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কথা কি ক্লিয়ার? সেটা হলো আপনাদের 18 19 20 রেজাল্ট। জি ভাইয়া। এটা বোঝা গেল? ওকে, এখন আসেন আপনাদের 21 নং ম্যাথে। সেখানে বলছে কি এ এর মান কত হলে ভেক্টর 3টা সমতুল্য হবে? আচ্ছা আমাকে বলেন তো 3টা ভেক্টর সমতুল্য হওয়ার শর্ত কি? 3টার ক্রস গুণফল 0 হবে।
তিনটার ক্রস গুণফল 0 হলে সমতুল্য হয়। সমতুল্য হওয়ার শর্ত, ক্ষেত্রফল আচ্ছা তিনটা ভেক্টর দুইটার ক্রস গুণফল আর ওই দুইটার ক্রস গুণফলের সঙ্গে একটার মানে ইয়ে হয়, ডট গুণফল হয়। ইয়েস, ডট গুণফল 0। যেমন ধরেন এ ভেক্টরের ডট গুণফল ডটের সাথে, ইয়েস, এইটা হলেই আমাদের বলতে পারি ভেক্টর তিনটা একই সমতুল্য। আচ্ছা, পরীক্ষার সময় যদি আপনারা এইভাবে করেন অনেক টাইম যাবে আর কি, মানে ভি ক্রস সি এইটা বের করতে একটু সময় যাবে, আমরা সেটা করে ফেলবো। হ্যাঁ, অনেক সময় গিয়েছিল এটা করতে গিয়ে। ইয়েস, তো আমরা এটা করে ফেলবো নির্ণায়কের সাহায্যে। কিভাবে দেখেন, তিনটা ভেক্টরকে সাজাবেন আপনি। ফার্স্টে ধরেন এ ভেক্টরের ভ্যালুগুলো দেওয়া আছে a1 a2 a3, দেন বি ভেক্টর b1 b2 b3, দেন সি ভেক্টর c1 c2 c3 ইজ ইকুয়াল 0। এটা নির্ণায়কের ভ্যালু বের করবেন, এপাশ ওপাশ করবেন, আপনাদের এ এর ভ্যালু চলে আসবে। এ এর ভ্যালু আসে 5 আসে। এটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। এটা বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের 21 শেষ। এখন আসেন আপনাদের 22 কি বলছে, আমাদের বলছে একটা কণার ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে আর প্রযুক্ত বল দেওয়া আছে আমাদের টর্ক বের করার জন্য। টর্ক না, টর্কের মান বলছে। তাহলে দেখেন টর্কটাও সমান আমরা কি জানি, আর ক্রস এফ। তাইলে এই জানি এখানে আর ভেক্টর এবং এফ ভেক্টর আছে, দুইটা ক্রস প্রোডাকশন করবেন, দেন তার মান রুট ওভার দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বের করে দিবেন। সেটাই হলো আপনাদের নির্ণয় টাওয়ার আনসার। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, দেন আমাদের পরেরটা, এটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে দুইটি ভেক্টরের স্কেলার গুণফলের দেওয়া আছে হলো 18 এবং ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে স্কেলার গুণফলের মান ধরলাম একটা ভেক্টর হলো এ আর একটা ভেক্টর বি, তাহলে তার স্কেলার গুণফলের মান কত আসবে? এ বি cos থিটা, এইটা সমান দেওয়া আছে 18, এবং তার ভেক্টর গুণফলের মান আসবে এ বি sin থিটা, সমান দেওয়া আছে হলো 6√3। এই দুটা রেশিও নিবেন, যেমন ধরেন এ বি sin থিটা বাই হলো এ বি cos থিটা, তাহলে 6√3 পাই হলো 18। এইখানে আমাদের এ বি বাদ, সাইন থিটা বাই কস থিটা সমান আমরা লিখতে পারি টেন থিটা, আর এইটা করলে 3 আসবে, আর 3/√3 এটা করলে 1/√3, দ্যাটস ওয়াই থিটা সমান আসবে আমাদের 60 ডিগ্রি, সরি 30 ডিগ্রি। বুঝা গেল? জি ভাইয়া। ওকে, সো এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, দ্রুততার সাথেই করে ফেলবেন ক্যালকুলেটর দিয়ে। যারা ক্যালকুলেটর এক্সপার্ট আছেন তাদের জন্য এটা অনেক সহজ ম্যাথ। তো ক্যালকুলেটর যারা ইউজ টু না তারা ক্যালকুলেটরে ইউজ টু হয়ে যাবে আর কি। ভৌত জগৎ অপরিমাপ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে? যেগুলো আছে সবগুলো আমি দিয়ে দিছি আর কি। কারণ ভৌত জগৎ, এখন আপনারা বলতে পারেন যে ভৌত জগৎ থেকে আমি ম্যাথ বেশি দিচ্ছি। হ্যাঁ, আমি ম্যাথ ভৌত জগৎ থেকে বেশি দিচ্ছি। কি জন্য? কারণ ভৌত জগৎ আপনাদের পড়া হয় নাই। যদি এইখান থেকে 1 বা 2 মার্কসের প্রশ্ন আছে যাতে আপনারা ইজিলি সলভ করতে পারেন, কারণ এইখানে এত ক্রিটিক্যাল কোনো টপিকস নাই, আর যেগুলো আসবে সেগুলো আপনারা পারবেন। এজন্যই আমি দিয়ে দিচ্ছি ভৌত জগৎ থেকে এই পরীক্ষায় বেশি ম্যাথ দিচ্ছি। বুঝতে পারছি? কারণ আপনারা নিউটনের বলবিদ্যা ভেক্টরের সাথে ইউজ টু, বাট ভৌত জগতের সাথে আপনারা ইউজ টু না। এটাই ছিল আমাদের আমার আর কি ভৌত জগৎ থেকে ম্যাথ দেওয়ার উদ্দেশ্য। ওকে, পরেরটা পরেরটা বলছে এ ভেক্টর ওয়াই এর সাথে কত কোণ উৎপন্ন করে, এইটা আমাদের ফাইন্ড আউট করতে। ওকে, এ ভেক্টরটা বলছে আমাদের ওয়াই এক্সিস এর সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে এটা জে এক্সিস এর সাথে হবে। ডেট মনে রাখবেন, জে এক্সিস অক্ষের ভ্যালু, ওই অক্ষের ভ্যালু আর কি, রুট ওভার ভেক্টর এর মান, বা এখানে ডেট না দিয়ে শুধু ভেক্টরের মান দিতে পারি। হ্যালো, আদাব। সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, এটা বোঝা গেল। কজ ইনভার্স করে যে অক্ষর থাকবে সেই অক্ষের ভ্যালুটা বসাবেন, দেন ভেক্টরের মান বসাবেন, তাহলে আপনাদের রেজাল্ট চলে আসবে কোন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওয়াই অক্ষের সাথে বলছে না, তাহলে ওয়াই অক্ষের মান কত আছে? -5, চিহ্ন সহ বসাবেন। তাহলে এটা রেজাল্ট আসবে কোজ ইনভার্স -5, দেন হলো আপনাদের 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা ক্যালকুলেটর দিবেন, সুন্দরভাবে রেজাল্টটা চলে আসবে।
দেন আসেন তলের লম্ব একক ভেক্টর। তলের লম্ব একক ভেক্টর কিভাবে বের করি? তলের লম্ব ভেক্টর বলতে ধরেন এ ভেক্টর দেওয়া আছে এন্ড বি ভেক্টর দেওয়া আছে, তাহলে তার তলের লম্ব ভেক্টর দিলাম সি, তাহলে সি ভেক্টরটা হবে এ ক্রস বি। এ ক্রস বি এইটা হলো যে এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব ভেক্টর হলো সি। এখন আমাকে বলে না এই লম্ব ভেক্টর বের করার জন্য, আমাকে বলছে লম্ব একক ভেক্টর, দ্যাটস ওয়াই সি এর একক ভেক্টর। তাহলে সি এর একক ভেক্টর কিভাবে হবে? সি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিবেন, আনসার শেষ। এইটা হলো আমাদের 25 নম্বরের আনসার। কথা কি বোঝা গেছে? আপনারা কি কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, অনেকেই বলছেন যে ভৌত জগৎ থেকে কি এর বাইরের কোয়েকশন আসে। আচ্ছা, ভৌত জগৎ থেকে এর বাইরের কোনো কোয়েকশন আসার সম্ভাবনা নাই, ভৌত জগৎ থেকে এই যে কোয়েকশন গুলো আছে এইগুলাই দিবে আর কি। ওকে, দেন আমরা যদি এইটা বুঝতে পারি তাহলে আমরা পরের প্রশ্নে যাই, 26 নং প্রশ্নে যাই। সেই প্রশ্নে বলছে কি আমাদের, 26-এ বলছে কি আমাদের, বলছে যে এ ভেক্টরটির বি এর অভিমুখে অংশক কত, অংশক দ্যাটস মিন উপাংশ বের করার জন্য। তাহলে বি বরাবর আমাদের বলছে এর উপাংশ বের করবো, তাইলে উপাংশ, তাহলে বি এর মান শেষ। এইটাই হবে আমাদের যে বি এর অভিমুখে এর উপাংশ। এটাকে ক্লিয়ার বুঝতে পারছে এটা কিভাবে আসছে? এটাই ওকে, যারা বুঝেন না তারা একটু রেসপন্স করবেন। ভাই আমি কোনো স্যার টান না, ঠিক আছে, আমি আপনাদের বড় ভাই হিসেবে মানে ধরতে পারেন বা ফ্রেন্ডও ধরতে পারেন, সমস্যা নেই। রিলি বলবেন যে এই জিনিসটা বুঝি নেই, আর আজকে এটা আমার ফার্স্ট টাইম জুমের ক্লাস, তো এজন্য একটু আমার নিজের কাছে হোজ ও বড় হলো মনে হচ্ছে আর কি। আচ্ছা, অনুষা আপনি কি একটু আনমিউট করে বলবেন আপনি কি বুঝেন নাই, মানে আপনার কথাটা বুঝে নাই, আগের প্রশ্নটা বুঝেন নাই নাকি এই প্রশ্নটা বুঝেন নাই আর কি? না ভাই, এই যে অংশক যে এটা বুঝি নাই। ও আচ্ছা, ওকে, তাহলে এইটা বলে দিচ্ছি। অংশক মানে কি উপাংশ ভাইয়া? হ্যাঁ, অংশক মানে উপাংশ। উপাংশ বলে দিলে হয়তো অনেকেই পারতো, অংশ অংশ বলার কারণে অনেকে পারে না। আচ্ছা, এই তো এইটাই তো আপনাকে দিবে, আপনার মাইন্ডের সাথে একটু গেম খেলবে, আর কোনো কিছুই না। ওই জন্য আমি একটা দিছিলাম যে কার্লের নতিমাত্রা কত, এখানে যদি আমি কার্লের ডাইভারজেন্স লিখে দিতাম তাহলে অনেকেই পারতেন। আচ্ছা দেখেন, আপনাকে বলছে 26 নং ম্যাথটা দেখেন, আপনাকে বলছে এ ভেক্টরটির বের করার জন্য অংশক বের করবো কার অভিমুখে, বি এর অভিমুখে না? তাহলে আমরা বলতে পারি আমি বের করব বি বরাবর, বরাবর, বা এটাকে বলা যায় বি এর উপর, বি এর উপর, বি এর উপর এ এর অংশক, এর অংশক বা উপাংশ, উপাংশ সমান হবে যে বরাবর বা যার উপর হবে সেটার মান হবে নিচে। এটা কিন্তু ভ্যালু নট ভেক্টর। আচ্ছা, এখানে মডুলাস দিয়ে দিই। দেন হবে তাদের দুইটার গুণফল, যে দুইটা ভেক্টর আছে তাদের ডট গুণফল। দেন যেহেতু আমাকে বলছে উপাংশ বা অংশক বের করার জন্য, তাইলে সেটা একটা ভেক্টর রাশি না? তাহলে তার একটা কি লাগবে, ভেক্টরের মানের দিক আছে না, তাহলে তার একটা দিক লাগবে। এবং কোনো ভেক্টরে যদি আমরা মান পেয়ে যাই তাহলে তার দিকটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি, ওই মানের সাথে যদি আমরা একটা একক ভেক্টর এড করে দিই তাহলে তো তার দিকটা ফাইন্ড আউট হয়ে যায়। তাইলে যেহেতু আমরা বি বরাবর বা বি এর উপর বের করছি, তাইলে আমাদের এইখানে একটা দিক হিসেবে কে কাজ করবে, বি এর একক ভেক্টর। তাহলে বি এর একক ভেক্টর কিভাবে পাবো, কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাইলেই আমরা পেয়ে যাব তার একক ভেক্টর। তাহলে এইখানে এই যে অংশটুকু, এই অংশটুকুকে আপনি বলতে পারেন লম্ব অভিক্ষেপ, এই যে আমি সার্কেল করে দিচ্ছি, এটাকে লম্ব অভিক্ষেপ বলা যায়। আর লম্ব অভিক্ষেপের সাথে যখন আপনি একটা নির্দিষ্ট দিক এড করে দিবেন তখনই সেটা ওই লম্ব অভিক্ষেপ উপাংশ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? বুঝছি ভাইয়া। ওকে, বুঝতে পারলে তো থ্যাংক ইউ। আর ভাইয়া ওইটা কি মানে ভেক্টর গুণফল হবে না নর্মাল যে গুণ ওইটা হবে? এটা নর্মাল গুণফল, কারণ আপনার অভিক্ষেপ যেটা এটা স্কেলার রাশি না। হ্যালো, বুঝছি ভাইয়া। অভিক্ষেপ, হ্যাঁ, স্কেলার এবং ভেক্টরের গুণফল একটা
ভেক্টর রাশি হয় এবং গুণফলটা নর্মাল গুণফল হয়। ওকে, পরেরটা দেখেন বলছে কি 27 27 বলছে 3 ms ইনভার্স বেগে দৌড়ে যাবার সময় একজন লোক 4 ms ইনভার্স বেগে, এটা তো পারার কথা ছিল। আচ্ছা, ধরেন একজন মানুষ এই দিকে দৌড়ে যাচ্ছে, পি, বৃষ্টি এই দিকে পড়ছে, আর কত বেগে পড়ছে সেটা হলো 4, আর লোক দৌড়ে যাচ্ছে 3। ওকে, এখন বলছে আমাদের লব্ধি বেগ বের করবো, বা বৃষ্টি কিভাবে পড়বে সেটা আমরা দেখবো, দেন আমরা সাথে দেবো। তাইলে কার সাপেক্ষে আমরা এইগুলা করি? পি এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে করবো ভাইয়া এইটার বিপরীত ভেক্টর নিব, পি ইনভার্স, এবং এক আর কে আমরা একটু ট্রান্সফার করে বৃদ্ধি করে দিব, সমান ভেক্টর নিব। তাহলে বৃষ্টিটা পড়তে দেখবে লোকটা এই বরাবর, আর পি আর এই বরাবর। তাহলে আমাকে বলছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে এই থিটাটা বের করার জন্য। তাহলে এইটার রেজাল্ট আসবে 10 ইনভার্স, অ্যাঙ্গেলটা কার সাথে? আর এর সাথে না, যার সাথে অ্যাঙ্গেল তাকে নিচে রাখবেন সিঙ্গেল, আর সিঙ্গেল, দেন উপরে পি, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই কারণ বিপরীত ভেক্টর এবং সমান ভেক্টর মান সমান। তাহলে এটার রেজাল্ট আসবে 10 ইনভার্স আপনাদের 4/3, মোস্ট প্রবাবলি 36.86 ডিগ্রি। 27 কি বোঝা গেল? তাদের 27 বুঝতে গেলে বুঝছি অসুবিধা ভাইয়া। আছে? ওকে, যদি আমরা 27টা বুঝে থাকি তাহলে আমরা পরের মেতে চলে যাই। পয়েন্টারে অত কাজ করে না। ওকে, আমরা চলে যাবো এখন 28-এ। 28-এ বলছে কি, দুইটা বলের লব্ধি দেওয়া আছে, আমাদের লব্ধির মান দেওয়া আছে 4 নিউটন, এবং ছোট বলের মান দেওয়া আছে 30 নিউটন, এবং বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে বড় বলের মান কত? এখন আমাদের দুইটা বল দেওয়া আছে, তাহলে ধরে নিলাম এই দিকে একটা বল এবং এই দিকে একটা বল। ওকে, এবং এই বলটার মান ধরলাম পি এবং এইটার মান ধরলাম আমাদের কিউ, এবং লব্ধি বলছে কত? 40 নিউটন। আচ্ছা, এটা এইভাবে না করি, পিথাগোরাস দিয়ে করে দিই। ওকে, তাহলে লব্ধি বলটা বলছে 40 নিউটন, এবং পি এবং কিউ বলছে আমাদের লম্বভাবে ক্রিয়াশীল, মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা এটা 90 ডিগ্রি, এবং ধরেন আমাদের পির ভ্যালুটা দেওয়া আছে হলো গিয়ে কত? 30 নিউটন, এবং এইটার ভ্যালু দেওয়া আছে আমাদের কত? 40 নিউটন। তাইলে যদি দুইটা ভেক্টর লম্বভাবে থাকে তখন লব্ধি বার করার ফর্মুলা কি? আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমরা তো বের করবো কিউ এর ভ্যালু, তাহলে কিউ স্কোয়ার সমান লিখতে পারি আমরা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা আমরা কিউ সমান লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ভ্যালু বসাবেন, আনসার চলে আসবে। এটা কি পারা যাবে এখন? জি ভাইয়া। Good. অনেকে এই ছোট ছোট জিনিসগুলো মিস্টেক করছেন, আমার তো কি বলবো আপনাদের। আচ্ছা, পরের প্রশ্ন কারা কারা আনসার করছেন একটু বলবেন, এইখানে প্লিজ বলবেন যে 29 নং প্রশ্নটা আপনারা কারা কারা আনসার করছেন বা টাচ করছেন বলছি এটা ভাইয়া। আচ্ছা, আর কে করছেন? ওকে, আচ্ছা, এই পরের প্রশ্নটা কি ঠিক আছে? 29 নং অনুষা করছেন না আপনি? এটা কি মনে হয় প্রশ্নটা ঠিক আছে? ওই যে মানে মান দেওয়া নাই মনে হয়। আচ্ছা, এমনিতে ঠিক আছে। আচ্ছা, আপনি একটু বলবেন হুম। আমাকে, মানে ফ্রিলি এখানে জাস্ট ডিসকাস করা হচ্ছে তো, সো আপনি ক্লাসের মতো বিহেভিয়ার না, আপনি একটু বলেন তো যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি, এটা কিসের উপরে অ্যাপ্লাই করা হয়? ওইটা হচ্ছে মানে স্কেলার ক্ষেত্র আর কি, মানে ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্র রূপান্তর করা হয়। গ্রেডিয়েন্টটা যদি আমি বলি সেটা হলো একটা স্কেলার ক্ষেত্র ফাই, এই স্কেলার ক্ষেত্রের উপরে আপনি যখন অপারেশন করবেন তখন সেটা হবে গ্রেডিয়েন্ট। ওকে, সহজ কথায় বলতে গেলে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্টের প্রসেসটাই হলো গ্রেডিয়েন্ট। আমি এইখানে যে জিনিসটা দিছি আপনাদের, একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে দিছি, এটা তো অলরেডি ভেক্টর ক্ষেত্র আছেই, তাইলে তার গ্রেডিয়েন্ট হবে কিভাবে? যার কারণে এই প্রশ্নটা ভুল। বুঝাইতে পারছি? বুঝছি ভাইয়া। কারণ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয় একটা স্কেলার ক্ষেত্রের উপরে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভেক্টর ক্ষেত্র, যার কারণে এই আনসারটা আর কি ভুল, মানে এই প্রশ্নটা যুক্তিসঙ্গত না। পরীক্ষায় আসলে একটু মাথা খাটাবেন, গ্রেডিয়েন্ট দিয়েছে আমরা অপারেশন করবো ডিরেক্ট এমনটা না।
যদিও পরীক্ষায় এরকম মিস্টেক থাকবে না, আমার মিস্টেক হয়েছে এটাকেই আমি একটু স্মার্ট ওয়েতে ট্রিকি বলে চালিয়ে দিচ্ছি আর কি। ওকে, 30 নম্বর, এটাতে পারবো। বেগের পরিবর্তন কত? তবু আমি দেখিয়ে দিই যারা পারি না। নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করেন। এফ ইজ ইকুয়াল ভরবেগের পরিবর্তন এর হার। তাহলে আমাদের বেগের পরিবর্তন বের করবো, এফ টি বাই হলো এম। শেষ, ক্যালকুলেটর করেন। এফ এর মান দেওয়া আছে কত? 30। টির মান দেওয়া আছে কত? 30। আর আমাদের কি 30, এম এর মান দেওয়া আছে কত? তাহলে বেগের পরিবর্তন কত? 30 এম এস ইনভার্স 1। শেষে কিন্তু এককটা দিয়ে দিবেন, আপনি কোন এককে বের করছেন সেটা তো স্যার বুঝবেন না। 30 পারা যাবে এখন? 30 বুঝতে কারো সমস্যা আছে ভাইয়া? যাদের সমস্যা আছে ফ্রিলি বলতে পারেন, এখানে তো আর আমিও প্রফেশনাল টিচার না। আপনারা জাস্ট আপনাদের ডাউট গুলো যে আপনারা সলভ না করেন তাইলে তো পস্তাবেন আপনারাই, আমার তো কোনো কিছু নেই। জাস্ট আজকে আমার টিউশনটা সন্ধ্যার পরে নিছি, এজন্যই আমি আপনাদের এই টাইমটা দিচ্ছি আর কি। টিউশন, ক্লাস, ল্যাব সবকিছুই আছে। ওকে, পরেরটাই বলছে কি 2 কেজি বলে একটি রশি, এইটা টান বলে একবারে এসে এফ সমান এম এ করে ফেলবেন, তাইলে রেজাল্ট চলে আসবে এম এর মান 2, এটার মানিয়ে আনসার 2 নেবেন। শেষ। 33 নং ম্যাথ। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট। 33 সেটা দেওয়া আছে কি একটি লিফট এত ত্বরণে উপরের দিকে উঠছে। 5 মিটার উঁচু থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলে লিফটের মেঝেতে কত সময় পর পড়বে? তাহলে লিফট কোন দিকে উঠছে? উপরের দিকে। তাহলে লিফট যদি উপরের দিকে উঠে তাহলে লব্ধি ত্বরণ এফ সমান আমরা জানি কি জি প্লাস এ। জি হলো গ্রেভিটেশনাল মানে গ্রেভিটি আর কি, আর এ হলো লিফটের ত্বরণ। তাহলে এখানে আমাদের লব্ধি ত্বরণটা আসবে 9.8 প্লাস 2, দ্যাটস 11.8। এখন বলছে আমাদের লিফটের মধ্যেই কিন্তু 5 মিটার উঁচু থেকে পালানো হয়েছে একটা বস্তুকে। তাহলে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, সরি জি না, এখানে এফ আসবে এফ টি স্কোয়ার। তাহলে আমরা যেহেতু একটা পড়ন্ত বস্তু প্রথম মানে প্রাথমিক অবস্থা থেকে ছাড়া হয়েছে, দ্যাটস ওয়াই স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, এর জন্য ইউ এর ভ্যালু 0 ধরে আমরা যদি করি তাহলে টি সমান আমরা লিখতে পারবো 2h পাই হলো এফ। তাহলে 2 ইন্টু 5 পাই হলো 11.8। দ্যাটস ওয়াই যা আসে আর কি সেটাই হলো আপনাদের আনসার এত সেকেন্ড। বুঝতে পারছি? তাইলে ভাই এই প্রথমটা কি করা লাগবে না, ওই যে এফ দিয়ে এফ ইকুয়ালস টু জি প্লাস এ ওটা? আপনাকে তো পরীক্ষার সময় ইয়ে দেখাতে হবে না, প্রসেস দেখাতে হবে না আপনাকে পরীক্ষার সময় জাস্ট এইখানে যে আনসারটা হবে সেই আনসারটা লিখতে হবে। বুঝাইতে পারছি? এই যে এইখানে জাস্ট আনসারটা লিখবেন। আপনারা অনেকেই দেখছেন যে পরীক্ষা যখন সলভ দিচ্ছেন অনেকেই প্রসেস করে দিচ্ছেন, এত বড় প্রসেস দেখানোর জায়গা নাই তো, আর দরকারই নেই। আপনারা ক্যালকুলেটার করবেন, আপনারা যদি মাথায় করতে পারেন ইটস ওকে, না পারলে ক্যালকুলেটার ক্যালকুলেশন করে ডিরেক্ট বসিয়ে দিন। আর যেগুলো ধরা মনে করেন যে খাতায় করার দরকার, এগুলো সাইডে করে জাস্ট উত্তর বক্সে জাস্ট উত্তরটা দিবেন। পরীক্ষায় কিন্তু উত্তর লেখার জন্য এই জায়গা এতটুকু জায়গায় থাকবে, এর বেশি থাকবে না। বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। পরে বলছে কি একটি নিরেট পিতলের ভর দেওয়া আছে এত গুণন অক্ষ থেকে 3 মিটার দূরে অক্ষের সাথে, এইটা কেউই পারেন। এই প্রশ্নটা কি আপনারা বুঝেন নাই নাকি বুঝলাম না? ওকে, এই প্রশ্নটা পরে কেউ ট্রাই করছিলেন? 34 নং। করছিলাম ভাইয়া। এটা কোন প্রসেস হবে বলতে পারবেন আপনি? এটা ওই যে টু আই ইকুয়ালস টু 2/5 এম আর স্কোয়ার, ওটা দিয়ে করছিলাম। বাট এটা দিয়ে তো হবে না। আপনাকে বলছে কি এইটা হলো গুণন অক্ষ থেকে 3 মিটার দূরের কোন অক্ষের সাপেক্ষে করতে হবে বলছে। তাহলে ধরেন এইটা হলো একটা গুণক, এইটা হলো তার সেন্টার অফ মাস, এইটা তার কেন্দ্র আর কি, কেন্দ্রগামী অক্ষ। এইখান থেকে বলছে 3 মিটার দূরের কোন অক্ষ থেকে আপনাকে গুণন জড়তা বের করার জন্য। দ্যাটস ওয়াই আই সমান হবে আই জি সমান্তরাল অক্ষ উপপাদ্য এম এইচ স্কয়ার। এখানে এইচ এর ভ্যালু হলো 3, এম এর ভ্যালু তো দেয়া আছে 0.2। আর এখানে একটা নিরেট গোলকের ক্ষেত্রে যে সূত্রটা আছে আর কি, নিরেট গোলকের সূত্র কি 3/5 না? এম আর স্কয়ার, 3/5 না 2/5 হবে? সরি, নিরেট গোলকের ক্ষেত্রে 2/3। নিরেট গোলকের ক্ষেত্রে 2/3। ওকে, তাহলে এটা পারা গেল। এখানে আর এর ভ্যালু কিন্তু দেয়া নাই, তো পরীক্ষার সময় আর রেখে দিবেন আর কি যদি দেয়া না থাকে আপনি। এটা বুঝাইতে পারছি?
এটা নিয়ে কারো ডাউট আছে থাকলে বলতে পারেন। টাইম না শেষ, ভাইয়া। টাইম আমাদের শেষ হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি শেষ করে দিবেন। আচ্ছা, একটি একই ব্যাসার্ধের এবং একই পরের বলছে ফাফা এবং নিরেট গোলকের চক্রগতির ব্যাসার্ধ। তাহলে ফাফা গোলকের চক্রগতির ব্যাসার্ধ কি? সূত্রটা কি? ফাফা গোলকের কে 0 ধরলাম। ফাফা গোলকের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধের সূত্র হলো 2/3 √2/3 ইন্টু আর। আর নিরেট ধরলাম এটা কি দিলাম, এফ দিলাম। নিরেট নিরেট গোলকের ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধের সূত্র কি? Sorry, এটা হলো 2/5 হ্যাঁ। আর এখন এই দুটো অনুপাত করেন, কে নট বাই হলো কে এফ, করলে যে জিনিসটা থাকবে √5/3, দ্যাটস ওয়াই আপনার আনসার হবে √5 বাই হলো √3। এটা কি বোঝা গেছে? ভাইয়া ওইটা কি অনুপাত আকারে লেখা যাবে, মানে হ্যাঁ, √5 অনুপাত অনুপাত হচ্ছে? সমস্যা নাই, অনুপাত আকারে লিখতে পারেন, উত্তর তো সেমই আসে। তারপর আমাদের 36। আচ্ছা, 36-এর আনসার কি হবে? এটা এমনিতেই বলে যায় 36-এর আনসার কত আসবে, এটা 0 আসবে। কারণ আপনাকে বলছে কি কৌণিক বেগ 30 পাই, এটাও যে টাইপ করছে সে একটু মিস্টেক করছে আর কি, 30 পাই রেডিয়াস থেকে এইটা গেছে, তাইলে আপনাকে বলছে কৌণিক মন্দন। তাহলে মন্দন তো আমরা জানি কি, যে ওমেগা মাইনাস ওমেগা নট বাই হলো টি। তাহলে এখানে দেখেন আপনাদের ওমেগার পরিবর্তন 0, তাহলে কৌণিক মন্দন 0। বোঝা গেল? আচ্ছা, এরপরেরটা আপনাকে টর্কে দেওয়া আছে, আপনাকে প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে সেটা দেওয়া আছে। এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো না, প্রতি সেকেন্ডে 10 বার ঘুরলে ওমেগা সমান আমরা লিখতে পারি 2πn/t। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ওমেগার ভ্যালুটা পেয়ে যাবো। টির ভ্যালু হবে 1 আর এন এর ভ্যালু হবে আমাদের 10। তাহলে আমরা ওমেগা পাইলাম আর টর্ক দেওয়া আছে, তাইলে আমাদের ক্ষমতার সূত্র কি পেলাম? P ইজ ইকুয়াল টাউ ওমেগা। এইটা হলো আমাদের ক্ষমতার সূত্র। এখন দেখেন এইটা নিউ মনে হতে পারে, অনেকেই জানেন না, আমরা ক্ষমতার এইটার সূত্র জানি না যে রৈখিক গতির সাথে P ইজ ইকুয়াল FB, এটার সাথে তো আমরা ইউজ টু, এটা জানি না আমরা P ইজ ইকুয়াল FB। ওকে, তাহলে রৈখিকে যে জিনিসটা এফ কৌণিকে সেটা হলো গিয়ে টাও, এবং রৈখিকে যে জিনিসটা ভি কৌণিকে সেই জিনিসটা হলো ওমেগা। এইভাবে মনে রাখতে পারেন, তাহলে সূত্র ভুল হবে না রৈখিক এবং কৌণিকের। কথা কি ক্লিয়ার? ভাইয়া ওকে, দেন পরেরটা বলছে কি, একটি 5 কেজি বর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ এখানে কিন্তু ডিরেক্ট কে দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ, এবং প্রতি মিনিটে বলছে 300 বার ঘুরে কৌণিক গতিশক্তি। তাহলে কৌণিক গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ তো হাফ থাকলো, আর আই এর জায়গায় হইবে এম কে স্কোয়ার, আর ওমেগার জায়গায় হবে 2πn/t হোল স্কোয়ার। বুঝা গেছে? এইখানে এন এর মান হলো 300, টির মান হলো 60, কে এর মান হলো এখানে 50 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটারে নিবেন, আর এম এর মান হলো 5। বুঝতে পারছি? আর পরেরটা হলো গিয়ে আপনার ব্যাংকিং কোণ আর কি। তাহলে ব্যাংকিং কোণ tan থিটা সমান আমরা জানি কি, বি স্কোয়ার বাই হলো আর জি আর কি। তাহলে এখান থেকে আপনার থিটার ভ্যালুটা বের করে ফেলবেন, থিটা সমান হলো tan ইনভার্স বি স্কোয়ার বাই আর জি, ফলে আপনার রেজাল্টটা চলে আসবে। এখানে ব্যাংকিং কোণ কত ডিগ্রি কোণে রাস্তা আমাদের রাখতে হবে। 39 বুঝা গেছে? আপনারা কি 39 বুঝতে পারছেন? শেষ কিন্তু আমাদের ক্লাস, সলভিং ক্লাস। যদি না বুঝেন তাইলে বলবেন। ওকে, আর শেষেরটা বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি, ওই যে বাহ্যিক বল না এটা না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। সূত্রটা বসিয়ে দিবেন, কাহিনী শেষ। তাইলে এই ছিল আমাদের সলভিং ক্লাস আর কি এইটার। এখন বলেন পরীক্ষার প্রশ্ন কি আহামরি কঠিন ছিল? আরো টাইম আছে কয় মিনিট? 4 মিনিটের মতো টাইম আছে, আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন 4 মিনিটের মধ্যে, পরে জুমটা ক্লোজ ভাইয়া হয়ে কে যাবে। ফার্স্ট যে এক্সামে বুঝি নাই, কে ফার্স্ট হয়েছিল আজকে এক্সামে? কে ফার্স্ট হয়েছিল তা অত মেবি ঝুমে নাই আর কি। ওর রেজিস্টার নাম্বার কত ছিল? 10 মেবি ছিল। নাম সৃজনী। ওকে, আমি তো দিয়ে দিছিলাম রেজিস্টার নাম্বার, নামটা নাই প্রকাশ করি, তাদের মধ্যেই থাকে। ভাইয়া কালকে বল। তো কেমিস্ট্রি, তো কিভাবে মানে প্রিপারেশনটা নিব? ওকে, আর আরেকটা জিনিস বলি ভাইয়া, দেখেন আমি যেহেতু অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো নিচ্ছি,
আপনারা একটু সিরিয়াস হয়ে, যে পরীক্ষার ডেট যেদিন দেওয়া হয়েছে সেদিন আপনারা ওই অধ্যায়টা সিরিয়াস হয়ে পড়েন। দেখবেন আমার এই পরীক্ষার শিডিউলের সাথে সাথে আপনাদের কিন্তু সম্পূর্ণ কোর্সটাই শেষ হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আমার এখানে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের সিয়াম ভাই ফ্রি একটা কোর্স নিচ্ছে, সেখানেও আপনার পরীক্ষা দিচ্ছেন। সিয়াম ভাইয়ের পরীক্ষা তো সম্পূর্ণই মডেল টেস্ট থাকবে, এখানে তো কোনো অধ্যায় ভিত্তিক নাই, র্যান্ডমলি থাকবে। কিন্তু আমার এখানে যেহেতু অধ্যায় ভিত্তিক পরীক্ষাটা হচ্ছে, আমার কাছে মনে হয় আই থিঙ্ক আপনারা যদি সেই অধ্যায়গুলো একবার গুছিয়ে পড়েন তাহলে কিন্তু এখন আপনাদের আবার পুরাদমে রিভাইজ হয়ে গেছে। কিন্তু আজকে পড়লেন দ্বিতীয় অধ্যায়, কালকে পড়লেন তৃতীয় অধ্যায়, পরের দিন পড়লেন চতুর্থ অধ্যায়, মানে বা একসাথে 3টে অধ্যায় পড়লেন, এই বইয়ের একটু এই বইয়ের একটু, তাইলে কিন্তু আলটিমেটলি আপনাদের রেজাল্টটা 0 হওয়ার সম্ভাবনাই বেশি আমার কাছে মনে হয়। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা অনেক সিনিয়র হয়েছেন, আপনারা বুঝবেন ভালো, অনেক পরীক্ষাগুলো দিচ্ছেন আর কি, জাস্ট এটা আমার সাজেশন আর কি। আর কালকে যা পড়বেন, কেমিস্ট্রি তো আমি বললামই যে ভার্সিটি যেগুলো আছে, ভার্সিটি টাইপের প্রশ্নগুলাই ফলো করেন, তাইলেই আপনাদের হবে। ভার্সিটি ক, দেন ভার্সিটি ক, দেন আপনি নাকসারের বই বা লিঙ্কন স্যারের বই, লিঙ্কন ফার্স্টে আপনি একটা অধ্যায় পড়বেন ভালো করে, অধ্যায়ের মধ্যে কি কি আছে এইগুলো পড়বেন, এইচএসসি গুলো আবার রিভাইজ দিবেন। রিভাইজ দেওয়ার পর আপনি এমসিকিউ দেখবেন, বইয়ের এমসিকিউ দেখবেন, দেন আপনি যাবেন কোয়েকশন ব্যাংকে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, মহিমা বলছেন পিডিএফ থাকবে ভাইয়া, ভাই আপনার রুটিনের সাথেই শেষ করলে হবে। হ্যাঁ ভাই, আপনি যদি আমার রুটিন অনুযায়ী পড়েন, কারণ আমার রুটিনে তো সবটা অধ্যায় আপনাদের কভার দেওয়া হয়েছে, তো আমার রুটিন অনুযায়ী পড়লে তো আপনাদের সবগুলো অধ্যায় একদিন শেষ হয়ে যাচ্ছে। তাই মানে আমি বলতে পারি যদি আপনারা মানে প্রপারলি আমার রুটিনটাকে ইউজ করেন তাহলে আপনাদের শেষ হয়ে যাবে। যেমন দেখেন, নিউটনের বলবিদ্যা বলেন কিংবা প্রথম অধ্যায় বলেন বা দ্বিতীয় অধ্যায়, আপনারা যদি প্রপারলি পড়ে থাকেন আই থিঙ্ক আপনাদের এই 3টে অধ্যায় শেষ হওয়ার কথা প্রপারলি। এই নিউটনের বলবিদ্যা কিন্তু আরো অনেক কিছু টপিকস রয়ে গেছে কিন্তু আপনাদের, যেমন ধরেন আপনাদের রয়ে গেছে বলের ঘাত রয়ে গেছে, বলের ঘাত, তারপর ঘাত বল, তারপর হইল গিয়ে আপনাদের এই যে ঘর্ষণের টপিকসটা রয়ে গেছে, ঘর্ষণ, ঘর্ষণ বল, তারপর ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণাঙ্ক আর কি, এই যে ঘর্ষণের টপিক্সই পড়ে। তারপরে হলো আপনাদের কফি কল রয়ে গেছে, কফি কল, যে জিনিসগুলো আমাদের এমসিকিউতে আসে নাই আর কি, বাট এইগুলো একবার দেখে নিবেন। আর কার কোন কোয়েকশন? আর 1 মিনিটের মতো আছে, থাকলে বলতে পারেন, পরে এমনিতে ক্লোজ হয়ে যাবে আর কি। আর পরীক্ষা কিভাবে নিব, আমি কি আপনাদের পার্সোনালি পিডিএফ দিয়ে দিব? আপনারা পিডিএফ সলভ করে আমাকে পার্সোনালি দিয়ে দেন, এইভাবে লিঙ্কে দিলে অনেকেরই লিঙ্কে সমস্যা করে আর কি। তো আমি মনে করবো যে কালকে আপনাদের আমি দিয়ে দিব, সবাইকে পিডিএফ দিয়ে দিব, আর নিজেরা সৎ থেকে আপনারা নিজেদের মতো করে সলভ করে দিবেন, সেটাই মেবি ভালো হয়। জি ওকে, মনে হয় ভাই এক্সামের কি কোনো রুটিন আছে? এক্সামের তো রুটিন দিছিলাম তো ভাই। আচ্ছা ও আবার মানে ভাই আমি আজকেই জয়েন করছি তো, আচ্ছা সমস্যা নাই, যা মানে এই এক্সামটাও দেই নাই। আচ্ছা, যে রুটিন পান নাই উনি আমাকে পার্সোনালি নক দিন, আমি রুটিন দিয়ে দিব। আর পরীক্ষাটা আমি মনে করি যে আপনাদের এইভাবে না দিয়ে, লিঙ্কে না দিয়ে আপনাদের আমি পার্সোনালি পিডিএফটা দিয়ে দিব, পার্সোনালি কিংবা গ্রুপে পিডিএফটা দিয়ে দিব, আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিজেদের মতো করে আপনারা থেকে আপনারা 50 মিনিট টাইম নিয়ে পরীক্ষা দিন। কারণ আপনারা নকল করে দেন আর ইয়ে করে দেন, এটা আমি দেখবো না, আমি জাস্ট আনসারটা দেখবো। আর প্রতিদিন রাত 9টার ভিতরে সাবমিটটা করে দিন, আর চেষ্টা করবেন একটু পিডিএফ করে দেওয়ার, যে পিজি ফাইল পিকচার দিলে ভাই এলোমেলো হয়ে যায়, আমার বুঝতে একটু অসুবিধা হয়।